আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে একটা নতুন মিশন শুরু করেছি, সেটা হচ্ছে বাংলা হামলা মিশন। আমাদের এই মিশনের টার্গেট হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই এই যে গ্রুপটা রয়েছে, SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই গ্রুপে আমরা তোমাদেরকে তোমাদের টেস্ট এক্সামের আগেই বাংলার সব ইম্পর্টেন্ট কনফিউজিং জিনিসপত্র রিভিশন করিয়ে দিব লাইভ ক্লাসের মাধ্যমে। সাজেশন, নোট, প্র্যাকটিস, এক্সাম সবকিছু তো থাকছেই, তার পাশাপাশি মূল আকর্ষণ হিসেবে থাকছে আমাদের এই লাইভ ক্লাসগুলো। সো ক্লাসের শুরুতেই একটু তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো এবং তোমার বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও, যাতে করে আমরা বুঝতে পারি এই ধরনের লাইভ ক্লাসের ডিমান্ড এই গ্রুপে আছে। আমি এবং তোমাদের ফারসিন ভাইয়া, আমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ, তোমরা আমাদের এই ক্লাসগুলো করার ব্যাপারে ইন্টারেস্টেড এবং তোমাদের আসলে এই লাইভ ক্লাসগুলো দরকার আছে, তাহলে আমরা লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করব। আদারওয়াইজ আমরা আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেই পেইড ব্যাচেই আমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করব। সো ক্লাসের শুরুতে একটু তোমরা লিখে জানাও যে তোমরা কে কোন স্কুল থেকে এই বছর এসএসসি পরীক্ষা দিবা, এবং তোমরা তোমাদের সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ড, একদম তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি কমেন্টে মেনশন করো। আর পাশাপাশি এই লাইভটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখো, যাতে এই লাইভটা হারিয়ে না যায় কিংবা পরবর্তীতে তোমার যাতে খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ফারহান সাকিব এবং আমি 10 মিনিট স্কুলে আরো অনেক কিছু করার পাশাপাশি বাংলা পড়াই এবং আমি পড়াতে ভীষণ এনজয় করি। সাধারণত আমি এইচএসসি বা অ্যাডমিশনের একটু বড় বাচ্চাদেরকে পড়াই, কিন্তু এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট যা দেখলাম, বুঝতে পেরেছি যে আসলে এসএসসিতেও যদি তোমাদের দিকে আমি নজর না দিই তাহলে হয়তোবা রেজাল্টটা ভালো করানো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আবার আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে এই বছর অর্থাৎ এসএসসি 2025 সালে আমাদের পেইড ব্যাচ থেকে 5179 জন A+ পেয়েছে। আমাদের এইবারের টার্গেটটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে 10,000-এরও বেশি শিক্ষার্থীকে আমরা A+ পাওয়াতে চাই। সো আমি একটু দেখে নেই যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা লাইভের, তারপরে আমি আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটা চমৎকার স্লাইড বানানো আছে, স্লাইডটা দেখাবো যাতে করে তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা না হয়। ইয়াস, সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কমেন্টও আমি দেখতে পাচ্ছি। ওকে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। ফ্যান্টাস্টিক। তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে ফেলো এবং স্কুলের বাকি ফ্রেন্ডরাও যাতে জানে যে এখানে একটা মজার ক্লাস হবে, সেই জন্য তাদেরকে দেখানোর জন্য এই লাইভটা শেয়ার করে ফেলো। যারা যারা লাইভটা শেয়ার করে ফেলেছো তারা কমেন্টে লিখো শেয়ার ডান। চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের স্লাইডে। আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের স্লাইডে। ইয়েস, ওকে। সাপুল জয়েন করেছে, আর রানা পিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে। খুবই ভালো। মাহফুজা ওর বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা আজকে অনেক কিছু পড়বো। তো অনেক কিছুর মধ্যে চলো আমি ফার্স্টে তোমাদেরকে একটা গ্লিম্পস দেখাই যে আজকে আমরা কোন কোন জিনিসটা কিভাবে কিভাবে পড়বো। আমার কাছে যারা আগে পড়েছো তারা হয়তো বা জানো আমার পড়ানোর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আমি নিনজা টেকনিকের মাধ্যমে পড়াই। নিনজা টেকনিক কি জিনিস, সেটা হচ্ছে যে একটা কঠিন জিনিসকে মনে রাখার সহজ সহজ উপায় বা ট্রিক্স আমি বানাই এবং তার মাধ্যমে আমি কিন্তু পড়াই। তো আমরা অনেকেই ঘোষ বর্ণ কোনগুলো, অঘোষ বর্ণ কোনগুলো, অল্পপ্রাণ বর্ণ কোনগুলো, মহাপ্রাণ বর্ণ কোনগুলো, এগুলো নিয়ে বেশ অনেক সময় কনফিউজ থাকে এবং আমরা বের করতে পারি না। তো আজকের ক্লাসের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে আমার নিজের বানানো এই নিনজা টেকনিক। আমরা একটা ছড়া শিখবো, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। এই একটা ছড়ার মাধ্যমেই আমরা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ কোনটা কোন বর্ণ সেটা দেখে আইডেন্টিফাই করতে পারবো। অলরাইট, ঠিক আছে। সো তার জন্য তোমাদের একটা হেল্প চেয়েছি, সেটা হচ্ছে যে তোমরা একটু কমেন্টে তোমাদের বেস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো এবং লাইভটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখো। নিজেদের স্কুলের গ্রুপে শেয়ার দাও যাতে সবাই মিলে আমরা এই ক্লাসটাকে একটা বিশাল ক্লাসরুম বানিয়ে ফেলতে পারি। ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা আমাদের ক্লাসে যেহেতু প্রথম 5 মিনিট হয়ে গেল, সো স্লাইডটা তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ। আমরা আজকে কি কি পড়বো সেটা যদি একটু বলে নিই। আমরা আজকে পড়বো বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ। অর্থাৎ আমরা পড়বো হচ্ছে আজকে ধ্বনি ও বর্ণ প্রথম পরিচ্ছেদ, স্বরধ্বনি ষষ্ঠ পরিচ্ছেদ এবং ব্যঞ্জন ধ্বনি সপ্তম পরিচ্ছেদ। আমরা টুকটাক কিছু এমসিকিউ সলভ করব। গতকালকের ক্লাসে অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। আমাদের পেইড যে ব্যাচটা রয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, এখানেও আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব।
বাট আজকে একটু টুকটাক অল্প অল্প এমসিকিউ সলভ করবো, কারণ আজকে আমি বেসিক থেকে পড়াবো, যেহেতু তোমাদের অনেকেই বেসিকে ঘাটতি আছে। আজকে চলো আমরা বেসিকটা পড়াই। তোমাদের কাইফ ভাইয়াও কিন্তু চলে এসেছে। কাইফ ভাইয়া বলেছে যে ওর কোনো বেস্ট ফ্রেন্ড নাই, তোমরা সবাই তোমাদের কাইফ ভাইয়াকে বেস্ট ফ্রেন্ড কোটায় মেনশন করে দাও। ওকে, সো আজকে ক্লাসে আমরা কি কি শিখবো? ধ্বনীয় বর্ণ পঞ্চম পরিচ্ছেদ, স্বরধ্বনি ষষ্ঠ পরিচ্ছেদ এবং ব্যঞ্জনধ্বনি সপ্তম পরিচ্ছেদ। তো ক্লাসের শুরুতে আমি একটু তোমাদেরকে আমাদের এসএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের কথা বলে নেই। আমাদের এসএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং মানবিক বিভাগের শিক্ষার্থী, তুমি যে বিভাগেরই হও না কেন, তোমার জন্য আমরা একদম জিরো থেকে হিরো বানানোর যে প্ল্যান সেটা বানিয়ে ফেলেছি। তবে আমরা এই ক্লাসটা শুরু করবো হচ্ছে তোমাদের টেস্ট এক্সামের পরে। টেস্ট এক্সামের পরে শুরু করব এই কারণে, কারণ প্রিটেস্ট হলো বেশি দিন হয় নাই, 1.5-2 মাস হয়েছে। তার মানে প্রিটেস্ট পর্যন্ত তোমার যেই সাবজেক্টে যেই টপিকগুলো যে চ্যাপ্টারগুলো কমপ্লিট ছিল না, ভালো মতো পড়া নাই, সেগুলো দেখা যাবে যে তুমি টেস্টের আগেও যে খুব বেশি পড়ার সময় আছে তা না, কারণ টেস্টেও তুমি চেষ্টা করবা যে তোমার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে যেভাবে তুমি প্রিটেস্টটা দিয়েছো, টেস্টেও তুমি একইভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। কারণ গত বছর যেহেতু এসএসসির রেজাল্ট পুরো বাংলাদেশে খারাপ হয়েছে, প্রত্যেকটা স্কুল চেষ্টা করবে টেস্ট এক্সামে যদি কেউ পাশ না করে তাকে এসএসসি পরীক্ষাতে বসতে না দেওয়ার। সো এই ব্যাপারটা মাথায় রেখে তোমাদের টেস্ট এক্সাম দিতে হবে। এই জন্য টেস্ট এক্সামের আগে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি 50+ রিভিশন ক্লাস প্লাস ডাউট সলভ ক্লাস, যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার করব। মনে করো তোমার টেস্ট এক্সাম হচ্ছে সোমবারে ম্যাথ পরীক্ষা, এর আগে আমরা তোমাদের ম্যাথের জন্য, যাদের আর কি এরকম পরীক্ষা সোমবারে ম্যাথ পরীক্ষা, তাদের জন্য মনে করো সোমবারে একটা ম্যাথ কোশ্চেন অ্যান্সারিং ক্লাস, ডাউট সলভ ক্লাস আমরা আয়োজন করলাম। রিভিশন ক্লাস থাকবে, ডাউট সলভ ক্লাস থাকবে, তার মানে যার যখন যে পরীক্ষা আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব রুটিনকে যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি, সবার রুটিন অনুযায়ী যাতে আমরা ক্লাস নিতে পারি, সেই জন্য আমরা 50+ রিভিশন ক্লাস বা প্লাস ডাউটস অফ ক্লাস রেখেছি। এগুলো কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির মেইন ক্লাসের আগেই হবে, টেস্ট এক্সামের আগে, টেস্ট পরীক্ষা চলাকালীন সময় এই পরীক্ষাগুলো হবে। বুঝতে পেরেছি? ওকে, এখন যদি আসি আমি আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটাতে, তাহলে কি থাকছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটাতে? প্রথমত আমরা তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স পড়াবো। অর্থাৎ তুমি যদি গত 2 বছর, 2 বছর তো না, তোমরা তো আসলে 1 বছর সময় পেয়েছো, 1 বছর কিচ্ছু না পড়ে থাকো, তারপর প্রত্যেকটা বিষয়ের বেসিক থেকে আমরা তোমাদেরকে পড়াবো, ক্লাসে থিওরি পড়াবো, এমসিকিউ পড়াবো, সিকিউ পড়াবো, যাতে করে কোথাও তুমি না আটকাও। পাশাপাশি প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে ডেইলি কুইজ হবে, ক্লাসের পর 24 ঘন্টা ডাউট সলভ তোমরা করতে পারবা, আর সাথে আমাদের যে সাজেশন সেটা তো থাকবে। তারপরে আমরা কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদেরকে ফুল মডেল টেস্ট নিব কোর্সের শেষে, যাতে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো। এই জন্য 100 নম্বরের ফুল মডেল টেস্ট দিবা এবং এটার সলভ ক্লাসও তোমরা পাবা, এক্সামের খাতাও আমাদের টিচাররা চেক করে দিবেন। পাশাপাশি নিয়মিত যে সকল গাইডলাইন সেশনগুলো থাকার সেগুলো তো থাকছেই। এখন যদি বলি সায়েন্সের জন্য আমরা কি পড়াবো, আমরা বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি, এতগুলো সাবজেক্ট সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াবো। কমার্সের স্টুডেন্টদেরকে আমরা পড়াবো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং এবং আইসিটি। মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে আমরা পড়াবো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ এবং আইসিটি। তার মানে বুঝতেই পারছো, তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে বিভাগের হও না কেন, তোমার কোথাও আটকাবে না তুমি। এখন কথা হচ্ছে ভাইয়া কোর্সে ভর্তি হবো কিভাবে? এই লাইফটাতে আমার একটা কমেন্ট পিন করা আছে, সেখানে তুমি সবগুলা, তুমি যে কোর্সে ভর্তি হতে চাও সেটা লিঙ্ক পেয়ে যাবা। পাশাপাশি আমার একটা ডিসকাউন্ট প্রোমো কোড আছে, যে ডিসকাউন্ট প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবা, সেটাও তোমরা এই কমেন্টে পেয়ে যাবা। সো তোমরা ক্লিক করে দেখে নাও। আচ্ছা, আমিও আরেকবার তোমাদেরকে পুরোটা দিয়ে দেই, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। পরিচ্ছেদ 5। ওকে, অনেক কথা হয়ে গেল, এইবার আমরা শুরু করে দেব আমাদের আসল আলোচনা, পড়াশোনা। এইবার আমরা আমাদের পড়ালেখা শুরু করে দিব। ইয়েস, চলো চলে যাচ্ছি পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণতে। প্রথম কথা হচ্ছে, ধ্বনিকে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক মানে কি? সবচেয়ে ছোট ইউনিট। মনে করো আমরা যদি হাইড্রোজেন নেই, হাইড্রোজেন কিভাবে গঠিত হয়? H2O, তার মানে দুইটা পরমাণু থাকে হচ্ছে হাইড্রোজেনের,
আর একটা পরমাণু থাকে হচ্ছে অক্সিজেনের। এই যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, যেটাকে আমরা পরমাণু বলি ফিজিক্সের ভাষায় বা কেমিস্ট্রির ভাষায়, বিজ্ঞানের ভাষায়, সেই একই জিনিসটা আমরা ভাষার ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম এককটা হচ্ছে ধ্বনি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে, ক্ষুদ্রতম একককে আমরা যেরকম পরমাণু বলি, ধ্বনির ক্ষেত্রে সেটা আমরা বলি হচ্ছে ধ্বনি। আচ্ছা, যেই ব্যাপারটাতে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি। আমরা যখন কোনো একটা সাউন্ড উচ্চারণ করি, আমাদের মুখ দিয়ে হতে পারে, এইভাবে হাত দিয়ে তালি হতে পারে, এইভাবে হতে পারে, ঠিক আছে, এইভাবে হতে পারে। আবার মনে করো এই যে আমি টেবিলে আওয়াজ করি, নানান রকম ভাবে আমরা আওয়াজ করছি। এই যে আওয়াজ আমরা যখন উচ্চারণের মাধ্যমে করি, অন্যরকম আওয়াজ না, এই যে এইটা করলাম, ঠিক আছে, এইটা করলাম, এইটা করলাম, এইগুলা না। এই যে আমি কথা বলছি, উচ্চারণ করছি, এই উচ্চারণের সময় যে আওয়াজগুলো আমরা তৈরি করছি, সেটার যদি লিখিত রূপ থাকে, আবারও বুঝো, সেটা যদি একটা রিটেন ফরম্যাট থাকে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে বর্ণ। আর যদি লিখিত রূপ না থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ধ্বনি। যখন যেটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু ক্লিয়ার লিখে ফেলবো, রাইট? ওকে। এখন কথা হচ্ছে বাংলা ভাষায় 37টা মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষায় কি আছে? 37টা মৌলিক ধ্বনি আছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া, বাংলা ভাষার বর্ণমালায় 50টা বর্ণ আছে, ধ্বনি কেন 37টা? এই প্রশ্নটা আসছে কখনো মাথায়? কি ব্যাপার ভাইয়া, বাংলা ভাষার বর্ণমালায় বর্ণ তো 50টা, ওই যে স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, স্বরবর্ণগুলা, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ। কিন্তু ভাইয়া, কিন্তু ধ্বনি কেন 37টা? আচ্ছা দেখো, আমরা আমরা কিছু কিছু বর্ণ এরকম লিখি না? মনে করো বর্গীয় জ আর জ, বর্গীয় জ আর জ, এইগুলোর ক্ষেত্রে কি হয়? এই যে বর্গীয় জ অথবা জ লিখি, দেখো দুইটার উচ্চারণ কিন্তু জ। তার মানে বর্ণ দুইটা, একটা হচ্ছে বর্গীয় জ, একটা হচ্ছে শুধু জ। মনে করো যেটা দিয়ে আমরা লিখি লিখি হচ্ছে যে যৌগিক, বুঝছো, যেটা দিয়ে আমরা যৌগিক লিখি ওই জ। দুইটারই উচ্চারণ হচ্ছে জ, কিন্তু লেখার সময় একটা হচ্ছে লিখছি বর্গীয় জ, আরেকটা লিখছি এই যে অন্তস্থ জ। তার মানে দেখো, বর্ণ এখানে দুইটা, কিন্তু ধ্বনি একটা। বর্ণ হচ্ছে একটা বর্গীয় জ, একটা অন্ত জ লেখার সময়, কিন্তু যখন উচ্চারণ করছি তখন একটাই জ উচ্চারণ করছি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, দ্যাট মিন্স দ্যাট মিন্স আমাদের যতগুলো বর্ণ আছে তার চেয়ে আমাদের ধ্বনির সংখ্যা কম। আবার মনে করো খণ্ডত আর ত, উচ্চারণ একই, কিন্তু লেখার সময় দুইটা আলাদা ভিন্ন রূপ লিখি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য উচ্চারণ করার সময় মোরলেস আমরা স উচ্চারণ করি, কিন্তু লেখার সময় তিনটা স লিখি। বুঝতে পেরেছো? এই কারণে ধ্বনির সংখ্যা, মৌলিক ধ্বনির সংখ্যা বর্ণমালার চেয়ে কম। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো, এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখে ফেলো। এর আগে যদি কখনো এই জিনিসটা চিন্তা না করে থাকো, অথবা চিন্তা করেছো উত্তর পাও নাই, কাউকে জিজ্ঞেস করেছো তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারে নাই, তাহলে কমেন্টে একটু লিখে জানাও। এখন স্বরধ্বনি হচ্ছে দুই প্রকার। স্বরধ্বনি হচ্ছে দুই প্রকার নাকি? ধ্বনি দুই প্রকার। ধ্বনি হচ্ছে কয় প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার, রাইট? ধ্বনি কয় প্রকার? ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা যখন আমাদের ভোকাল কর্ড দিয়ে বের হওয়ার পরে ধ্বনিগুলো যদি কোথাও বাধাপ্রাপ্ত না হয়, তাহলে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি। আর যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনির যে, এই যে আমরা দেখতে পাচ্ছি ধ্বনির যে প্রতীক, রিটেন রূপটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে বর্ণ। ধ্বনির রিটেন রূপটাকে বলা হচ্ছে বর্ণ, রাইট? আচ্ছা, বাংলা ভাষায় মূল বর্ণের সংখ্যা কয়টা? আমরা আগেই বলেছি, বাংলা ভাষায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টা। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টা এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। স্বরবর্ণ 11টা এবং ব্যঞ্জন বর্ণ 39টা, রাইট? ওকে, তারপরে দেখি। আচ্ছা, উম্মে হাবিবা বলছে ক্লিয়ার, ভেরি গুড, ঠিক আছে।
এখন বাংলা ভাষায় এইরকম 50টা মূল বর্ণের পাশাপাশি আরো নানান রকম বর্ণ আছে, আরো নানান রকম জিনিসপত্রের লিখিত রূপ আছে। যেমন কার, কার কোনগুলোকে বলে জানো? আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। বাংলা ভাষার বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টা, কিন্তু কার, এই যে স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপ, এগুলোকে বলা হচ্ছে কার। এই কারের সংখ্যা হচ্ছে 10টা। কেন? কারণ হচ্ছে একজন বেচারা আছে স্বরেও, স্বরেও এর কোনো কার নাই। স্বরেওর এরকম কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নাই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। এরকম কোনো কার স্বরেওর নাই। স্বরেয়ার আছে আকার, রস্বইয়ের আছে রস্বইকার, দীর্ঘের আছে দীর্ঘইকার, রস্বর আছে রস্বকার। বুঝছো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। একজন বলছে ভাইয়ার ব্যাকগ্রাউন্ডে বাজি ফুটলো কেন? ওই যে তোমরা যখন সবাই ইন্টারেস্টেড হও তখন আমরা এরকম বাজি ফুটাইতে পারি, তারপর হচ্ছে ম্যাজিক দেখায় বেলুন উঠাইতে পারি, অনেক কিছু করা যায়, বুঝছো? আচ্ছা, এরকম ম্যাজিক আমরা পুরো ক্লাস জুড়ে দেখাবো, সমস্যা নেই। আবার চাইলে স্লাইড ঘুরাতেও পারি, দেখবা? এই যে দেখো। ওকে, এরপর হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ কোনগুলা? কখনো কখনো দেখবা, মনে করো এইরকম শব্দ ব্যক্তি, ত এর নিচে একটা ব থাকে, বা হচ্ছে স্বরবর্ণ। এই যে স্বরবর্ণ আমরা যখন লিখছি স্বর, দেখেছো স্বরে একটা ব আছে, এই বটাই হচ্ছে অনুবর্ণ। যুক্তবর্ণ তো আমরা চিনি, যেমন শক্তি। যখন আমরা লিখি যেমন এই যে ব্যঞ্জন, ব্যঞ্জন লিখেছি দেখো, ব্যঞ্জন, ব্যঞ্জনে একটা যুক্তবর্ণ আছে, ধ্বনিতে যুক্তবর্ণ আছে। রাইট। সংখ্যাবর্ণ কোনগুলা? বাংলা ভাষায় 10টা সংখ্যাবর্ণ আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইগুলো হচ্ছে আমাদের সংখ্যাবর্ণ। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ। এই পুরো স্লাইডটা যদি ক্লিয়ার হয় আমাকে এইবার কমেন্টে বলে ফেলো ক্লিয়ার। আর যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে এই স্লাইডটা নিয়ে, এই স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে সেটা আমাকে একটু কমেন্টে লিখে জানাও, আমি দেখে দেখে উত্তর করে দিচ্ছি। তারপর আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। পরবর্তী আলোচনায় চলে যাব। হ্যাঁ, নিহারিকা বেগম আমাদের নিয়মিত শিক্ষার্থী, ও বলেছে কার চিহ্ন হচ্ছে 10টা। আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। আর স্বরবর্ণের সংখ্যা মোট 11টা। একটা বেচারা আছে স্বরেও, যার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। এছাড়া বাকি সব স্বরবর্ণের একটা করে সংক্ষিপ্ত রূপ আছে। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। কিউবি নাসিম বলছে ওয়াও। ঠিক আছে, লাইভটা যারা যারা শেয়ার দাও নাই এক্ষুনি শেয়ার দাও, তাহলে কিন্তু পরবর্তীতে নিজেই হারিয়ে ফেলবা, আর কখনো খুঁজে পাবা না। আমাদের গ্রুপে অনেক অনেক কন্টেন্ট আসে, অনেক ছবি আসে, অনেক নোট আসে, অনেক ক্লাস আসে। সো তুমি যদি এটা শেয়ার দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে না রাখো, পরে কিন্তু হারিয়ে যাবে, খুঁজে পাবা না। অথবা নিজেদের বন্ধুদের গ্রুপে এটা শেয়ার দিয়ে রাখো। আচ্ছা, নুরুল ইসলাম বলছে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বেইলি রোডে। ক্লিয়ার সবার কাছে এটা? তাহলে চলো পরের টপিকে চলে যাই, পরের স্লাইডে চলে যাই। এই যে দেখো, অলরেডি আমরা এটা বলে ফেলেছি, স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ আছে, এগুলোকেই কার বর্ণ বলে। তারপরে একাধিক বর্ণ যদি যুক্ত হয় তখন সেটাকে যুক্ত বর্ণ বলে। যুক্ত বর্ণ আবার দুই রকম। যুক্ত বর্ণ কয় রকম? যুক্ত বর্ণ দুই রকম। একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। যেই যুক্ত বর্ণটা দেখেই বোঝা যায় এখানে কোন দুইটা বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করেছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যেই বর্ণগুলো, যেই যুক্ত বর্ণগুলো দেখে বোঝা যায় না যে কোন কোন বর্ণ যুক্ত হয়ে এটাকে যুক্ত বর্ণ করেছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত বর্ণ তো খুবই সহজ, যেমন ক যোগ ট, কট। দন্তন্য যোগ স, এই যে এরকম এভাবে লিখে। কিন্তু অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলা? যেমন ক্ষীয়, ক যোগ মূর্ধন্য ষ ক্ষীয়। এটা আমরা স্পষ্টভাবে বুঝি না, মানে আমরা যদি মানে আগে থেকে মুখস্থ করে না রাখি তাহলে কিন্তু আমরা জানি না যে ক্ষীয়কে ভাঙলে ক আর মূর্ধন্য ষ পাওয়া যায়। বুঝছো? এই জন্য এগুলোকে অস্বচ্ছ যুক্ত বর্ণ বলে। এরপরে দেখো, বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যা বর্ণ আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত। 10 কিন্তু আবার কোনো সংখ্যা বর্ণ না, আলাদা কোনো সংখ্যা বর্ণ না, কারণ 0 আর 1 এই দুটো মিলেই তো 10 হয়। এই জন্য প্রথম যে 10টা রয়েছে শূন্য সহ, 0 থেকে 9 পর্যন্ত, সেগুলি হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। যদি বুঝে ফেলো এবার একটু ক্লিয়ার লিখে ফেলো, লাইভটা শেয়ার করে ফেলো, কমেন্টে বন্ধুকে মেনশন করে ফেলো। ওকে, এইবার আমরা একটা প্রশ্ন সলভ করব।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এইবার দেখি পারি কিনা। এটা রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, সো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের সময় আসতে পারে, এটার উত্তর দাও। এটার উত্তর দাও, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? লিখো। একের ABCD কয়টা বলো। এটা কিন্তু তোমাদের বইতে আছে, একদম একদম তোমাদের বইতে আছে। আমার কাছে তোমাদের বইটাও আছে সামনে, সো বই থেকেও কিছু যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে বলে দিব। তোমরা অনেকে অনেকে কমেন্টে বলছে ভাইয়া 37টা হবে না। না বাবা, 37টা হচ্ছে বাংলা ভাষার মোট মৌলিক ধ্বনি। এখানে তো শুধু মৌলিক ধ্বনি বলে না, এখানে বলছে মৌলিক স্বরধ্বনি কয়টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা হচ্ছে 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টা। আমি তোমাদের দুইটা যোগ করে বলেছি 37টা। তোমাকে কিন্তু তিনটে ইনফরমেশনই মনে রাখতে হবে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টা, বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টা, এবং বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টা। সঠিক উত্তর কি হবে? 7টি হবে কারেক্ট আনসার। ইয়াস, যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। ওকে, এইবার পরের প্রশ্ন। কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে, ধ্বনির প্রতীককে কি বলা হয়? দুইয়ের উত্তর কত হবে? শব্দ, বাক্য, বর্ণ নাকি ভাষা? ধ্বনির প্রতীককে কি বলা হয়? শব্দ, বর্ণ, বাক্য নাকি ভাষা, কি বলে? ইয়াস, এটার উত্তর দাও এবার। ধ্বনির প্রতীককে কি বলে? শব্দ, বাক্য, বর্ণ নাকি ভাষা? আচ্ছা, রিতা বলেছে বি হবে, পূজা হালদার বলছে বি হবে, সিয়াম বলছে বি হবে। ধ্বনির প্রতীককে ধ্বনির প্রতীককে তোমরা বি বলছো? হাই হাই সর্বনাশ! ধ্বনির প্রতীক কি হবে? ধ্বনির প্রতীককে বলে হচ্ছে বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বলে হচ্ছে বর্ণ। বর্ণ ইজ দা কারেক্ট অ্যান্সার। ইয়াস। ওকে, দেখি এটা পারি কিনা। স্ন, এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? স্ন, এই যুক্ত বর্ণটি, এটা একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। এটা কোন কোন বর্ণ দিয়ে গঠিত বলো দেখি। 3 নম্বর। প্রশ্ন নম্বর 3-এর সঠিক উত্তর হচ্ছে মূর্ধন্য আর মূর্ধন্যস্য। মূর্ধন্য আর মূর্ধন্যস্য। আচ্ছা, শুধু এবিসিডি লিখলে কিন্তু হবে না, একটু লিখতে হবে কতর এ, কতর সি, কতর ডি, এভাবে বলছে। কারেক্ট আনসার হচ্ছে মূর্ধন্যস্য আর মূর্ধন্য। মূর্ধন্যস্য আর মূর্ধন্য, দেখো এই যে মূর্ধন্যস্য আর মূর্ধন্য। ওকে, তো আমাদের কিন্তু এরই মাধ্যমে 5 নম্বর পরিচ্ছেদ শেষ। আমরা মোটামুটি আমাদের ধ্বনীয় বর্ণের বেসিকটা ক্লিয়ার করে ফেললাম। কারো যদি প্রশ্ন থাকে, একটু প্রশ্ন থাকলে করে ফেলো। আর যদি কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা থাকে করে ফেলো। আর ক্লাসটা কেমন লাগছে একটু বলো। লাইভটা যারা এখনো শেয়ার দাও নাই তারা লাইভটা শেয়ার দিয়ে ফেলো। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে পরিচ্ছেদ 6 স্বরধ্বনি। তার আগে বলো লাইভটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে। এরকম ক্লাস যদি আরো তোমরা চাও, তাহলে লাইভটা শেয়ার দিয়ে আমাদের 10 মিনিট স্কুল টিমকে দেখাতে হবে এবং বুঝাতে হবে যে এসএসসি 26 ব্যাচের সামনে মহা বিপদ। এখন ফারহান ভাইয়া যেরকম ক্লাস নেওয়ার প্ল্যান করছে, এই ক্লাসগুলো তাকে নিতে দিতে হবে। এবং শেয়ার দেওয়ার মাধ্যমে তোমাদের আসলে বুঝিয়ে দিতে হবে যে আমাদের এই ক্লাসগুলো অনেক অনেক করা দরকার। ঠিক আছে। ওকে, ক্লাস কি ভালো লাগছে? এরকম ক্লাস কি আরো চাও? তোমার বন্ধুরাও এরকম ক্লাস পাক, এটা কি তুমি চাও? তাহলে নিয়মিত চোখ রাখতে হবে আমাদের এই এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে। এবং যখনই যে কন্টেন্ট গুলো পাও সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে কমেন্টে মেনশন করতে হবে। তাহলেই ফেসবুক অ্যালগোরিদম তোমাকে এই কন্টেন্ট গুলো বেশি বেশি দেখাবে। না হলে কিন্তু তোমাকে ইনঅ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে দেখাবেই না কন্টেন্ট। আমরা আমাদের ক্লাস আমাদের মতো নিয়ে ফেলবো, ফেসবুক দেখা যাবে তোমাকে দেখায় নেই। অনেক ভালো লাগছে ভাইয়া, ফ্যান্টাস্টিক। ওকে, চলো এইবার আমরা আমাদের 6 নম্বর পরিচ্ছেদ শুরু করি। এবার আমরা আমাদের 6 নম্বর পরিচ্ছেদ শুরু করি।
আইরিন বলছে জোস লাগছে, এরকম ক্লাস আরো চাই, ইনশাল্লাহ আরো ক্লাস দিব। হাই হাই জুই বলেছে ভাইয়া লেটে জয়েন করলাম, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো জুই নিজের ফেসবুক প্রোফাইলে, তাহলে শুরুর যে অংশটা মিস করেছো সেটা পরে দেখে নিতে পারবা। আচ্ছা, তৌহিদা বলেছে ভালো লাগছে ভাইয়া, গুড। সাপুল বলেছে গুড। ওকে, ঠিক আছে। চলো এইবার আমরা 6 নম্বর পরিচ্ছেদ শুরু করি। 6 নম্বর পরিচ্ছেদ কিন্তু খুব একটা সহজ না, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে ভালো মতো পারবা। উচ্চারণের সময় জীব কোথায় আছে, এই যে এটা, জীব কোথায় আছে তার ভিত্তিতে আমরা নানান রকম ভাবে স্বরধ্বনিকে ভাগ করি। মনে করো, জীব কি উপরে আছে, একদম উপরে আছে, নাকি তার চেয়ে একটু নিচে আছে, নাকি তার চেয়ে একটু নিচে আছে, নাকি একদম নিচে আছে, এটার ভিত্তিতে ভাগ করা হয় 4 ভাগে। আবার জিভ কি সামনের দিকে আছে নাকি পেছনের দিকে আছে, এটার ভিত্তিতেও জিভের পজিশনের ভিত্তিতেও আমরা নানান রকম ভাবে স্বরধ্বনিকে ভাগ করি। এইবার চলো একটু দেখি ঘটনাটা কি। উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ মানে হচ্ছে সম্মুখ হচ্ছে সামনে, পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি, উন্মুক্তি মানে হচ্ছে কতটুকু ঠোঁট খুলছে। যখন মনে করো আমরা উচ্চারণ করি স্বরেও, তখন ঠোঁট খুলছে এতটুকু, যখন আমরা উচ্চারণ করি স্বরে আ, তখন আমরা এতটুকু মুখ হা করছি, ঠোঁট হা করছি। এই ঠোঁট কতটুকু আমরা হা করছি তার ভিত্তিতে স্বরধ্বনিকে নানান রকম ভাবে ভাগ করা হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে এই চারটা, এটা তোমরা একটু তোমাদের বইতে এই চারটা খোলো, এই চারটা আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 15 নাম্বার, এই চারটা তোমরা একটু তোমাদের বই থেকে খুলো, যারা যারা বই নিয়ে বসো নাই বইটা খুলো, এই চারটা বের করো। এটা হচ্ছে 15 নাম্বার পৃষ্ঠা। আহ স্বরধ্বনির একদম প্রথম যে চারটা, এটা হচ্ছে এইটা স্বরধ্বনির একদম প্রথম চার্ট এটা। আচ্ছা, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে তাসনিম, বলেছে ভাইয়া নিজের ইনবক্সে শেয়ার করে রেখেছি। ভাই রে ভাই, বুদ্ধি শিরোমণি এক এক। বুঝছো, চারটা বের করেছো, চারটা বের করা লাগবে, না হলে কিন্তু বুঝবা না। আচ্ছা, এখন চার্টে দেখবা একদম, একদম চার্টে, আচ্ছা দাঁড়াও একটু, এই যে এইবার মনে হয় ভালো দেখা যাচ্ছে, রাইট? চার্টে একদম এই দিকে দেখো তো কি লেখা আছে, একদম এইদিকে, এদিকে লেখা আছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, দেখেছো? উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, একদম বাম পাশের কলামে এই পাশে লেখা আছে। এই দিকে লেখা আছে ঠোঁটের উন্মুক্তি, মানে ঠোঁট কতটুকু খুলছে, তার ভিত্তিতে লেখা আছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তার মানে সংবৃত বলতে বোঝানো হয়, দেখো আমরা কোন দুইটা ধ্বনির ক্ষেত্রে একটু যদি বুঝি, কোন দুইটা ধ্বনির ক্ষেত্রে সংবৃত বলা হয়েছে। ই, দেখি কোনটা, আমরা একটু নিজের উচ্চারণ করে বুঝি কোনটা উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট আসলে কতটুকু খুলছে। ই, একদম কম ই। উ, ই, উ, আমার মনে হয় ঠোঁট এর চেয়ে কম আসলে খুলে কোনো ধ্বনি উচ্চারণ করা সম্ভব না। ই, উ, ই, উ, তাহলে একদম ছোট অল্প করে খুলছে ই আর উ। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এটাকে বলা হচ্ছে সংবৃত। তার মানে আমরা বুঝলাম যে সংবৃততে কি হয়, সংবৃততে ঠোঁট একদম ছোট্ট করে খুলে। তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলে দেই, সংবৃতর কমপ্লিট অপোজিট বিপরীত হচ্ছে বিবৃত। তার মানে সংবৃত হচ্ছে, যদি সংবৃত হয় হচ্ছে ঠোঁট সবচেয়ে ছোট করে খোলা, বিবৃত হচ্ছে ঠোঁট সবচেয়ে বড় করে খোলা। সংবৃত হচ্ছে ঠোঁট সবচেয়ে ছোট করে খোলা, আর বিবৃত হচ্ছে ঠোঁট সবচেয়ে বড় করে খোলা। ওকে ফাইন। এখন সংবৃত ধ্বনি দুইটা কি কি? ই, উ, একদম ছোট করে খুললাম। আর বিবৃত ধ্বনি কোনটা দেখো তো, একদম একদম নিচে কোনটা আছে দেখো তো, এখানে, এখানে কোনটা আছে বিবৃতর পাশে কি লেখা আছে? আ। এই যে দেখো, সংবৃতের জন্য সবচেয়ে ছোট করে খুঁজছি ই, উ। আর বিবৃতর ক্ষেত্রে, বিবৃত কি বলেছি, বিবৃত মানে হচ্ছে একদম সংবৃতর উল্টা অপোজিট বিপরীত, তাহলে এত বড় করে ঠোঁটটা খুলতে হবে, তখন ধ্বনিটা কোনটা? আ। দেখেছো? ই, উ। আর আ উচ্চারণ করে কিভাবে? এভাবে আ। তার মানে সংবৃততে ঠোঁট একদম ছোট্ট করে খুলি, ছোট্ট করে ঠোঁট খুললে আমরা হচ্ছে ই আর উ উচ্চারণ করতে পারি। আর যখন আমরা বিবৃত উচ্চারণ করি তার মানে হচ্ছে ঠোঁটটা এত বড় করে খুলি, তখন আমরা উচ্চারণ করছি আ। এখন এই সংবৃত আর বিবৃতর মাঝামাঝি, এই সংবৃত আর বিবৃতর মাঝামাঝি আরো দুইটা
টার্ম আছে, একটা হচ্ছে অর্ধ সংবৃত আর একটা হচ্ছে অর্ধ বিবৃত। তার মানে দেখো, এই যে, বুঝো, ঠোঁট একদম অল্প করে যদি খুলে তাহলে এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি সংবৃত। তার চেয়ে একটু বেশি যদি খুলে তাহলে তাকে আমরা বলছি অর্ধ সংবৃত। একটু বেশি যদি খুলে তার চেয়ে তাহলে তাকে আমরা বলছি অর্ধ বিবৃত। আর এত বড় করে যদি খুলে তাহলে সেটাকে বলছি বিবৃত। তাহলে সেটাকে আমরা কি বলছি, বিবৃত। চার্টটা যদি নিজের বইটা বের করে বোঝার চেষ্টা করো তাহলে সহজে বুঝবা। ঠোঁট সবচেয়ে ছোট করে আমরা উচ্চারণ করি ই আর উ, এটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। তার চেয়ে একটু বড় করে ঠোঁট ফাঁক করে আমরা উচ্চারণ করি হচ্ছে কি, অর্ধসংবৃত। অর্ধসংবৃতের মধ্যে কি কি আছে দেখো, এ ও, এ ও দেখো, ই উ, যতটুকু ঠোঁট খুলেছিলাম তার চেয়ে এ ও, দেখেছো ঠোঁট আরেকটু বড় হয়ে খুলছে, এই জন্য এটাকে আমরা বলছি অর্ধসংবৃত। আর অর্ধবিবৃত কি, তার চেয়ে আরেকটু বেশি, এ, এ আর অ, দেখেছো আস্তে আস্তে ঠোঁটটা বেশি করে খুলছে। এবং লাস্টলি গিয়ে সবার বড় করে ঠোঁট ফাঁক করে আমরা বলে হচ্ছে আ। তাহলে এই আটা হবে গিয়ে আমাদের বিবৃত। সংবৃত, এই যে স্টেপগুলো এরকম, সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। ঠোঁট সবচেয়ে কম খুলবে, একটু বেশি খুলবে, একটু বেশি খুলবে, এত বড় করে খুলবে। এইবার ক্লিয়ার হলে বলো ক্লিয়ার। 2 বছরের বাংলা ব্যাকরণের জার্নিতে এই প্রথমবারের মতো যদি তোমরা সংবৃত আর বিবৃত জিনিসটা কি এটা বুঝে থাকো, তাহলে কমেন্টে বলো যে ভাইয়া ফার্স্ট টাইম। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? একজন বলছে চারটা পারি না, মুখস্থ করে না, বুঝছো কিনা সেটা বলো। বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, একজন বলছে ভাইয়া সবাই মনে হয় ঘুমিয়ে গেছে। না না, ঘুমায় নাই, স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ছে দেখো। যত সময় যাচ্ছে স্টুডেন্ট, আমরা 60 জন নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 100 জন হয়ে গেছে। কারণ ওই যে তোমরা অনেক শেয়ার দিয়েছো, তো এই জন্য অনেকে জয়েন করেছে। আমরা কি বুঝতে পেরেছি এবার, চারটা চারটা বুঝতে পেরেছি? ক্লাস কেমন লাগছে? ওকে। তোমাদের জাকি ভাইয়াও চলে এসেছে। জাকি ভাইয়াকে সবাই একটু ওয়েলকাম করে ফেলো। কাউসার আহমেদ বলেছে বুঝেছি। মালিহান জুন বলেছে যে ভাই আপনার কালেকশনে কতগুলো বই আছে, যতগুলো বই আছে তোমরা যদি রেগুলার পড়ো সবগুলো গিফট করে দিব, একটা একটা করে। ওকে, তাওহিদা ফার্স্ট টাইম বুঝতে পেরেছে, ভেরি গুড, আসলেই ফার্স্ট টাইম। জুই জামান বলেছে, এই জন্যই বলি যে আমার কাছে পড়া ছাড়া বাংলা ব্যাকরণের মজা বুঝা আসলে কঠিন। ওকে, জাকি ভাইও ক্লিয়ার, মাত্র এসেছে লেট করে জাকি ভাই, কিন্তু ওর কাছেও ক্লিয়ার হয়ে গেছে সংবৃত বিবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃতের এই ব্যাপারটা। ওকে, রিতাও প্রথমবারের মতো বুঝলো। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা দেখো আজকে ক্লাসে কিন্তু অনেকগুলো মজার মজার জিনিস শিখে ফেলছি একটা একটা করে। চলো আবার স্লাইডে যাই। এইবার এগুলো তো সহজ ভাইয়া, এবার এগুলো তো চোখ বন্ধ করে পারবো। উচ্চ, মধ্য, মধ্য, নিম্ন, যে চারটা দেখালাম মাত্র আমি বইতে, ওই চারটা জাস্ট এখানে দেওয়া আছে। ওই চারটা এখানে জাস্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরে তো এতক্ষণ আমরা জীব উপরে, মধ্যে নাকি নিচে এটার ভিত্তিতে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম স্বরধ্বনিকে। এইবার দেখো, জীব সামনে নাকি পিছনে তার ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করছি। সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি মানে জীব যদি একদম সামনের দিকে থাকে, ই, এ, এ। মধ্য স্বরধ্বনি আ। পশ্চাৎ মানে একদম পিছনের দিকে যদি থাকে জীবটা, তখন আমরা এটাকে বলি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, অ, ও, উ, অ, উ, উ। অল রাইট, ঠিক আছে। এটা তো আমি অলরেডি ব্যাখ্যা করলামই। এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলো তোমরা যে কোনটা সংবৃত, কোনটা অর্ধ সংবৃত, কোনটা অর্ধ বিবৃত, কোনটা হচ্ছে বিবৃত। আচ্ছা, তারপরে আমাদের, এরপরে আমাদের কয়েকটা, আমরা শিখেছিলাম না যে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি 7টা শিখেছিলাম তো, রাইট? এই যে মৌলিক স্বরধ্বনিগুলো এখানে দেওয়া আছে, ই, এ, এ, আ, অ, ও, উ। আমি জানি তোমাদের প্রশ্ন হচ্ছে এই এ নিয়ে, ভাইয়া এটা আসলো কোত্থেকে। দেখো, এই এ আমরা উচ্চারণ করি ঠিকই কিন্তু লিখি না।
আমরা ধ্বনির সংজ্ঞা পড়ার সময় কি পড়েছিলাম, যেটা উচ্চারণ করা যাবে সেটাকে আমরা ধ্বনি বলবো। তো ধ্বনির লিখিত রূপ থাকতেও পারে, নাও থাকতে পারে, তার মানে ধ্বনির এগেনস্টে বর্ণ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা যখন লিখি যে একটা একটা মেয়ে আমার বাড়ির টিনের চালে ঢিল মেরেছে, এই যে একটা বললাম, দেখো আমি লিখছি হচ্ছে এ ক ট আকার টা, লেখার সময় লিখছি হচ্ছে একটা, কিন্তু উচ্চারণ করছি একটা। তার মানে এখানে এর উচ্চারণটা এর মতো হয়েছে। তো এইটা কিন্তু একটা মৌলিক স্বরধ্বনি, এটা একটা মৌলিক স্বরধ্বনি এ। এই কারণে মৌলিক স্বরধ্বনি সংখ্যা সাতটা, তার মধ্যে রস্বই এ, আ, অ, ও, উ আছে, এবং ইম্পর্টেন্টলি আছে হচ্ছে এ। ইম্পর্টেন্টলি আছে হচ্ছে এ। ওকে, সানস্কাই বলেছে ভাই আমি নুপুর। আমি তো ভেবেছিলাম তুমি দুপুর। ঠিক আছে। অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো? অনুনাসিক বলতে এই যে আমরা যখন কথা এইভাবে বলি নাকি সুরে, যেভাবে মনে করো শাকচুন্নি কথা বলে, তোমরা ওই যে ঠাকুরমার ঝুলি দেখেছো? ঠাকুরমার ঝুলিতে শাকচুন্নি যেভাবে কথা বলে, এই তুই কেনে এদিকে আয়, এইভাবে। কিংবা আগে একজন সিঙ্গার অনেক ফেমাস ছিল বলিউডের, হিমেশ রেশমিয়া, সে হচ্ছে এরকম নাকি গলায় গান গাইতো। বুঝতে পেরেছো? তো এই যে দেখো, রস্য এর চন্দ্রবিন্দু, এর সাথে চন্দ্রবিন্দু, মানে এই যে মৌলিক স্বরধ্বনি গুলো আছে এগুলোর সাথে চন্দ্রবিন্দু দিলেই সেটা হবে অনুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, এখন বাংলা ভাষায় চারটা এরকম স্বরধ্বনি আছে যেগুলোকে আমরা অর্ধ স্বরধ্বনি বলি, কারণ এগুলো পুরোপুরি উচ্চারণ হয় না। যেমন রস্যই। রস্যই মানে কি? দেখো উচ্চারণ আমরা বলছি হচ্ছে রস্যই, রস্য মানে হচ্ছে ছোট, তারপর হচ্ছে রস্য। দেখো এইখানে কিন্তু সবগুলা স্বরধ্বনিতে একটা পেয়ার আছে, একটা জোড়া আছে। রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, এ ওই, ও ও। তার মানে এই জোড়ার মধ্যে একটা ছোট করে উচ্চারণ হয়, একটা বড় করে উচ্চারণ হয়। রস্যই ছোট করে উচ্চারণ হয়, দীর্ঘই বড় করে উচ্চারণ হয়। রস্যও ছোট করে উচ্চারণ হয়, দীর্ঘ বড় করে উচ্চারণ হয়। এ ছোট করে উচ্চারণ হয়, ওই বড় করে উচ্চারণ হয়। ও ছোট করে উচ্চারণ হয়, ও বড় করে উচ্চারণ হয়। এই জন্য এই যে জোড়ায় থাকা চারটা স্বরধ্বনি, যারা কিনা ছোট ছোট করে উচ্চারণ হয়, হ্রস্ব যাদের উচ্চারণ, তাদেরকে আমরা বলি হচ্ছে অর্ধস্বরধ্বনি। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলো। ক্লিয়ার হলে এবার আবার কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। ঠিক আছে। বাহ, চমৎকার। একজন বলেছে আজকে যে আমাকে মেনশন করেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমিও খুব খুশি হয়েছি তোমার কমেন্টটা দেখে। সো এই জন্যই বলি যে বন্ধুদেরকে সবাই সবসময় মেনশন করে দিবা। ওকে, ঠিক আছে। গট ইট। ইয়াস, ক্লিয়ার। তারপরে যদি একটু সামনে যাই, বলো 4 নম্বর এমসিকিউ, এটার উত্তর তোমরা দাও। প্রশ্ন নাম্বার 4, এটার উত্তর তোমরা দাও। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? সিলেট বোর্ডে 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? দিয়েছো, উত্তর দিয়েছো তোমরা? ওকে, দেখি কয় ভাগে বিভক্ত। চার উত্তর কারা দিয়েছো? 4 ভাগে বিভক্ত, একদম 15 নম্বর পৃষ্ঠাতেই এটা আছে। স্বরধ্বনি লাইনটা হচ্ছে এরকম: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণে উন্মুক্ত হয়, কতটুকু খুলে, তার ভিত্তিতে স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত: সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে, আর বিবৃত উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে, যেটা আমি তোমাদেরকে ক্লাসের মানে এই টপিকের আলোচনা শুরুতে দেখালাম। সংবৃত উচ্চারণের সময় ঠোঁট কম খোলে, ই উ উচ্চারণ করি, আর বিবৃত উচ্চারণের সময় ঠোঁট বেশি করে খোলে, যেমন আ। ওকে, দেখি এটা পারি কিনা। অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটা? কি কি যেন পড়েছিলাম? সংবৃত, অর্ধ সংবৃত,
অর্ধবিবৃত তারপর বিবৃত, তার মানে লাস্টের আগেরটা হচ্ছে অর্ধবিবৃত। লাস্টের আগেরটাতে কি যেন ছিল? এ ছিল, আমার মনে আছে এ ছিল অর্ধবিবৃতের মধ্যে, এ ছিল, এটা মনে আছে। আরেকটা কি ছিল বলো তো দেখি। এটার উত্তর দাও, অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটা? আচ্ছা, আমাদের কিন্তু এরপর একটা নিনজা টেকনিক আছে, ঘোষ অঘোষ, আর হচ্ছে ঘোষ অঘোষ, তারপর হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ মনে রাখার, ওইটাও শিখাবো, তারাও। ইয়াস, যারা যারা বলছে অ হবে তাদের উত্তর সঠিক। এ ইজ দ্য কারেক্ট আনসার, অ। অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটা? অ। আচ্ছা, এবার এটা বলো, লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা? পূর্ণ স্বরধ্বনি যেটা পুরোটুকু উচ্চারণ হয়। আমরা ওখানে অর্ধ স্বরধ্বনি চারটা পড়েছিলাম, কি কি? রস্বই, রস্যৌ, এ ওই, টুকু, এ ও, রস্যই, রস্যৌ, এ ও, এই চারটাকে আমরা পড়েছিলাম অর্ধ স্বরধ্বনি। দেখো এখানে ও আছে, এ আছে, রস্যৌ আছে, যেগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আমার কাছে চাওয়া হয়েছে পূর্ণ স্বরধ্বনি কোনটা, তা আমরা বুঝতেই পারছি পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ। পূর্ণ স্বরধ্বনি কি? আ, তাই তো? ক্লিয়ার এই ব্যাপারটা? এটা কিন্তু একদম বোর্ড বইয়ের প্রশ্ন, এবং এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এসএসসি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে। দেখো এটা দিনাজপুর বোর্ডে 2023 সালে এসেছে, তোমাদের সময় আসতে পারে। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হচ্ছে আ। অল রাইট, ঠিক আছে। তারপর আমরা 7 নম্বর পরিচ্ছেদে যাব। 7 নম্বর পরিচ্ছেদে আমাদের একটা ইন্টারেস্টিং তোমাদের জন্য নিনজা টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে যে দেখো, এই আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এই একটা ছড়ার মাধ্যমে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ এই বর্ণগুলো আলাদা করে চিনতে পারবো। এই যে আগে আমরা যেরকম চার্ট করে তারপর হচ্ছে এগুলো দিয়ে চিনতাম না, যে বর্গের প্রথম দ্বিতীয়, ঠিক আছে, বর্গের তৃতীয় চতুর্থ, এই কঠিন এইভাবে মনে রাখা লাগবে না। এইভাবে মনে রাখা লাগবে না, জাস্ট একটা ছড়া দিয়ে আমরা আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া এই আমরা শিখে ফেলবো কিভাবে ঘোষ অঘোষ আইডেন্টিফাই করতে হয়, কিভাবে অল্প প্রাণ মহাপ্রাণ আইডেন্টিফাই করতে হয়। তবে তার আগে তোমাদের একটা কাজ আছে। আহ অনেকেই যেহেতু ঘুমিয়ে পড়েছে, অনেকেই যেহেতু ক্লাস থেকে চলে গেছে, এবং আমরা যেহেতু এখন আজকে ক্লাসের সবচেয়ে মজার জিনিসটা পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা পড়বো, এই জন্য তোমরা লাইফটা আরেকবার একটু বন্ধুদের কাছে শেয়ার দাও, নিজেদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার দাও, বন্ধুদের গ্রুপে শেয়ার দাও, ঠিক আছে, যাতে করে এই মজার পার্টটা কেউ মিস না করে। এই নিনজা টেকনিকটা আমি স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে বানিয়েছি। আর শেয়ার দেওয়া হয়ে গেলে তোমরা লিখো শেয়ার ডান, তারপর আমি এই স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কিভাবে অল্প প্রাণ মহাপ্রাণ বের করা যায় সেটা আমি দেখানো শুরু করব। রাইট? শেয়ার দেওয়া হয়ে গেলে শেয়ার ডান লিখে ফেলো। তোমাদের ফার্সিম ভাইও কিন্তু চলে এসেছে আমাদের ক্লাসে। তোমাদের ফার্সিম ভাইও কিন্তু এটা জানে না, মানে ফার্সিম ভাই যখন এই স্লাইডটা আমাকে দিয়েছে তখন এই স্লাইডের মধ্যে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো করে এটা ছিল না, এটা আমি তোমাদের জন্য নিজে বানিয়েছি। ইয়াস। ওকে, ঠিক আছে। চলো তাহলে এইবার আমরা স্টার্ট করি আমাদের এই মজার টেকনিকটা। প্রথমে আমরা একটু এই চার্টটা বোঝার চেষ্টা করি, চার্টটা আসলে কিভাবে বানানো হয়েছে সেটা বুঝি, তাহলে আমরা ছড়াটা কাজে লাগাতে পারবো। ক থেকে ম পর্যন্ত, কি বললাম? ক থেকে ম পর্যন্ত অর্থাৎ ব্যঞ্জন বর্ণের প্রথম যে 25টা বর্ণ রয়েছে, ক হচ্ছে প্রথম, আর ম হচ্ছে 25টা বর্ণের 25তম বর্ণ, লাস্ট ওয়ান। এই 25টা বর্ণমালাকে আমরা একটা চার্ট হিসেবে যদি লিখি তাহলে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ খুব সহজে বের করতে পারি। তো আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই চার্টের ব্যাপার, চার্টে লেখার জন্য আমাদের একটু এই বর্ণের সিরিয়ালগুলো শিখে রাখতে হবে। খুব সহজ, ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ থ দন্ত ন প ফ ব ভ ম। এটা পারি না আমরা? যদি পেরে থাকো কমেন্টে লিখো পারি, না হলে এখন মুখস্থ করো। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ থ দন্ত ন প ফ ব ভ ম। এই 25টা বর্ণ আমাকে এক সিরিয়ালে লিখতে পারতে হবে। এখন এই 25টা বর্ণকে বলা হয় হচ্ছে, এই 25টা বর্ণকে বলা হয় হচ্ছে বর্গীয় কিংবা স্পর্শ বর্ণ, বর্গীয় বর্ণ বলা হয়। তো এই যে বর্গীয় বর্ণগুলার প্রথম যে বর্ণটা রয়েছে,
এইটার ক, এই পুরো এই যে ক খ গ ঘ উ, এই পুরোটুকু বলা হচ্ছে ক বর্গ, কারণ এটার লিডার যে শুরু করেছে ক দিয়ে। তো এইটাকে বলা হচ্ছে চ বর্গ, দেখো চ দিয়ে শুরু হয়েছে, এটাকে বলে ট বর্গ, ট দিয়ে শুরু হয়েছে, এটাকে বলে ত বর্গ, ত দিয়ে শুরু হয়েছে, এটাকে বলে প বর্গ, এটা হচ্ছে প দিয়ে শুরু হয়েছে। এইরকম ঘটনা হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় যখন ঘোষার অঘোষ কিভাবে বের করব বলা হয়, তখন আমাকে বলে মুখস্থ করবা বর্গের তৃতীয় চতুর্থ হচ্ছে ঘোষ, বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ, এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা হয় না। সমস্যা হচ্ছে যখন আমরা অল্প প্রাণ মহাপ্রাণ বের করতে যাই, তখন আবার বলা হয় বর্গের প্রথম তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, বর্গের দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এই তখন আমাদের মাথাটা আউলায় যায় যে কি ব্যাপার, প্রথম দ্বিতীয় নাকি দ্বিতীয় তৃতীয় নাকি দ্বিতীয় চতুর্থ, এই সিরিয়ালটাই আমাদের মনে থাকে না। এই জন্য এই সমস্যার সমাধান করার জন্য আমি এই নিনজা টেকনিকটা বানিয়েছি। চলো আমরা স্টেপ বাই স্টেপ যাই। স্টেপ ওয়ান, এটা পড়ো, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। দেখো, ঘোড়ার সাথে সম্পর্ক আছে জোড়ার, ঘোড়া মানেই থাকবে জোড়ায় জোড়ায়। নূহ আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল যে তিনি যাতে তার কথা শুনে যারা দিন এনেছিল, দিনের পথে বিশ্বাস করেছিল, তাদের সবার জন্য একটা নৌকা বানান, এবং সেই নৌকায় তিনি প্রত্যেকটা প্রজাতির এক জোড়া করে যাতে নেন। তার মানে কি এই প্রজাতিগুলা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। ঘোড়াও কিভাবে থাকে? ঘোড়াও জোড়ায় জোড়ায় থাকে, রাইট? ঘোড়াও কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এতটুকু বুঝছি, স্টেপ ওয়ান কে আমরা বুঝছি, তার মানে ঘোড়ার সাথে সম্পর্ক হচ্ছে জোড়ার। স্টেপ ওয়ান ডান লিখো এবার। ওকে, শেয়ার ডান লিখে ফেলেছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ। এবার লিখে হচ্ছে স্টেপ ওয়ান ডান। স্টেপ ওয়ান হচ্ছে এই ছড়াটা মনে রাখা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। তার মানে এখান থেকে আমরা বুঝলাম ঘোড়ার সাথে জোড়ার একটা সম্পর্ক আছে। ঘোড়া মানেই জোড়া, ঘোড়া মানেই জোড়া। স্টেপ ওয়ান ডান। ওকে, এইবার যাব হচ্ছে আমরা স্টেপ টুতে। স্টেপ টুতে তোমরা দেখো, ঘোষ, অঘোষ এবং ঘোড়া, তিনটার মধ্যেই ঘ আছে। ঘোষেও ঘ আছে, অঘোষেও ঘ আছে, ঘোড়াতেও ঘ আছে। কিন্তু ওইদিকে অল্প প্রাণ মহাপ্রাণে কিন্তু কোনো ঘট কিচ্ছু নাই। তার মানে স্টেপ টু ও ডান। স্টেপ টু হচ্ছে ঘোড়া মানেই যদি হয় জোড়া জোড়া, তার মানে ঘোষ আর অঘোষ মানেও জোড়া জোড়া হবে। ঘোষ আর অঘোষ মানেও কি জোড়া জোড়া হবে। এইবার দেখে আসি তো একটু, চলো দেখি তো মিলে কিনা। দেখো, অঘোষ এই যে জোড়ায় জোড়ায়, ঠিক আছে? অঘোষ জোড়া জোড়া, অঘোষ এক আর দুই, এটা হলো অঘোষের জোড়া। ঘোষের জোড়া হচ্ছে মূলত তিন আর চার, ঘোষের জোড়া হচ্ছে মূলত তিন আর চার। অঘোষ প্রথম জোড়া, ঘোষ হচ্ছে এই পরের জোড়া। এতটুকু বুঝছি? এতটুকু কি বুঝছি? এখন প্রশ্ন হচ্ছে, এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, ভাইয়া কিন্তু কোন জোড়াটা আগে হবে? অঘোষের জোড়া আগে হবে নাকি ঘোষের জোড়া আগে হবে? ভাইয়া, স্টেপ ওয়ানে বুঝলাম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, তার মানে ঘোড়ার সাথে সম্পর্ক আছে জোড়ার। এবং ঘোড়া, ঘোষ, অঘোষ সবগুলোতে যেহেতু ঘ আছে, তার মানে ঘোড়ার সাথে যেমন জোড়ার সম্পর্ক, একই রকম ভাবে ঘোষের সাথে অঘোষের সাথেও জোড়ার সম্পর্ক। তার মানে অঘোষ আর ঘোষ বর্ণগুলা জোড়ায় জোড়ায় বসে। এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন জোড়াটা আগে, ঘোষের জোড়াটা আগে নাকি অঘোষের জোড়াটা আগে? চলো এইবার আমরা স্টেপ থ্রিতে যাই, দেখি স্টেপ থ্রিতে কি আছে। স্টেপ থ্রি, প্রশ্ন এটাই, ঘোষ আর অঘোষ যে জোড়ায় জোড়ায় বসে তা তো আমরা বুঝলাম ভাইয়া, কিন্তু কোন জোড়াটা আগে, ঘোষের জোড়া আগে নাকি অঘোষের জোড়াটা আগে? এখন আমরা যারা ডিকশনারি দেখেছি ছোটবেলায়, অভিধান এত মোটা মোটা আমাদের পড়তে হতো, ওখানে তোমরা দেখবা কোন শব্দটা সিরিয়ালে আগে যাবে সেটা নির্ভর করত শব্দটা যেই বর্ণ দিয়ে শুরু হয়েছে সেই বর্ণের সিরিয়াল আগে কিনা। বলো তো, ডিকশনারিতে ব্যাট শব্দটা আগে থাকবে নাকি ক্যাট শব্দটা আগে থাকবে? বলো তো দেখি। ডিকশনারিতে, অভিধানে ব্যাট এই শব্দটা আগে থাকবে নাকি ক্যাট এই শব্দটা আগে থাকবে? বলো তো দেখি। ব্যাট আগে থাকবে নাকি ক্যাট আগে থাকবে? আচ্ছা, ঈশ্বর জাহান বলছে অঘোষ আগে থাকবে। না, তোমাদের প্রশ্ন তো এটা করে নিয়ে বলেছি ব্যাট আগে থাকবে নাকি ক্যাট আগে থাকবে ডিকশনারিতে সিরিয়াল অনুযায়ী। ইয়াস,
যারা যারা বলছো ব্যাট আগে থাকবে, এক্স্যাক্টলি, কারণ বি এই বর্ণটা সিরিয়াল সি এর আগে। তাহলে একই কথা তো ঘোষ আর অঘোষের জন্য প্রযোজ্য হওয়া উচিত। ঘোষ শুরু হচ্ছে ঘ দিয়ে, এটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে পড়ে না, এটা হচ্ছে স্বরবর্ণের পরে, ক খ গ ঘ, অনেক পরে। অন্যদিকে অঘোষ শুরু হচ্ছে অ দিয়ে, অত বাংলা বর্ণমালার 1 নম্বর বর্ণ, তাহলে অঘোষ আগে থাকবে। কোন জোড়াটা আগে থাকবে তাহলে? অঘোষের জোড়াটা আগে থাকবে। এই যে, সেটাই মোরাল অফ দ্য স্টোরি। অ এর সিরিয়াল ঘ এর আগে, তাই অঘোষ আগে ঘোষ পরে। দেখি তো, মিলাই দেখে আসি মিলে কিনা। এই যে দেখো, অ এর সিরিয়াল আগে তাই অঘোষ আগে, ঘ এর সিরিয়াল পরে তাই ঘোষ পরে। তাহলে কি হলো? অঘোষের জোড়া আগে, এই যে 1 2 হচ্ছে অঘোষের জোড়া, আর এরপরে 3 4 হচ্ছে ঘোষের জোড়া। 3 4 হচ্ছে ঘোষের জোড়া। ভেরি গুড। এখন ভাইয়া, এই পর্যন্ত এইবার আমাকে বলো, তোমরা জীবনেও কখনো ঘোষ আর অঘোষ আইডেন্টিফাই করতে ভুল করবা কিনা? আমরা জাস্ট 3টা স্টেপে, স্টেপ 1 আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, স্টেপ 2 ঘোষ অঘোষ ঘোড়া সবগুলোতেই ঘ আছে, এবং স্টেপ 3 অয়ের সিরিয়াল ঘয়ের আগে, এই 3টা স্টেপে জীবনের জন্য, সারা জীবনের জন্য শিখে ফেললাম ঘোষ কোনগুলো অঘোষ কোনগুলো, সেগুলো কিভাবে আইডেন্টিফাই করব। কালকেই স্কুলে গিয়ে তোমার বন্ধুদেরকে এটা শিখাই ফেলবা। ঠিক আছে? বলবা যে 10 মিনিট স্কুলের ফারহান ভাইয়ার কাছ থেকে কালকে একটা চমৎকার নিনজা টেকনিক শিখেছি, আমাকে একবেলা খাওয়ালে, একবেলা টিফিন খাওয়ালে আমি তো ওদেরকে শিখাবো। টিফিনের বিনিময়ে কালকে এটা শিখাই দিবা বন্ধুদেরকে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলো যে ভাইয়া ঘোষ আর অঘোষের ব্যাপারটা ক্লিয়ার, আর কোনো সমস্যা হবে না। দারুণ ভাইয়া, ভেরি গুড। নাসিম বলেছে দারুণ, চমৎকার। ঈশাদ বলছে না, আর ভুল হবে না। ওকে। ইয়াস। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, ঈশাদ বলেছে ক্লিয়ার। আর বাকিদের কাছে, বাকিদের কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, ইয়াসমিন বলছে ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া জোস বলেছে প্রিয়ন্তীতে। এখন ভাইয়া ঘোষ অঘোষ তো বুঝে ফেললাম, সারা জীবনের জন্য মনে রাখতে পারবো টেকনিক দিয়ে, নিনজা টেকনিক দিয়ে। এখন অল্প প্রাণ আর মহাপ্রাণ কিভাবে আইডেন্টিফাই করা যায়? অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে ঘোষ অঘোষের কমপ্লিটলি অপোজিট। কমপ্লিটলি অপোজিট। তাহলে ঘোষ আর অঘোষ যদি জোড়ায় জোড়ায় বসে, অল্প প্রাণ আর মহাপ্রাণ কিভাবে উঠবে? সিঙ্গেল সিঙ্গেল। তাহলে আমরা দেখলাম ঘোষ আর অঘোষ হচ্ছে মিঙ্গেল মিঙ্গেল, আর অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে তার অপোজিট, তারা বসবে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। দেখে আসি তো, মিলাই দেখে আসি, একটু মিলিয়ে দেখে আসি যে মিলে কিনা। দেখো তো, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, দেখেছো? তার মানে অঘোষ বসে হচ্ছে মিঙ্গেল মিঙ্গেল, ঘোষ বসে হচ্ছে মিঙ্গেল মিঙ্গেল, জোড়ায় জোড়ায়। আর অল্প প্রাণ মহাপ্রাণ, দেখো অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, তার মানে এরা বসে এই বেচারার বসে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। বুঝছি, এই স্টেপটা বুঝতে পেরেছি। স্টেপ 4 অঘোষ আর ঘোষের বিপরীত হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল জিঙ্গেল বেল, সিঙ্গেল সিঙ্গেল জিঙ্গেল বেল। আচ্ছা, ঈশা জাহান বলেছে মারবো চাবুক চড়বো ঘোড়া, কি মুশকিল। আচ্ছা, এখন আবারও সেম প্রশ্ন ভাইয়া। ও ভাইয়া, অল্প প্রাণ আগে হবে নাকি মহাপ্রাণ আগে হবে? মানে অল্প প্রাণ আর মহাপ্রাণ যে সিঙ্গেল সিঙ্গেল হবে এটা আমি বুঝছি, কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ এই সিরিয়ালে যাবে, এরকম সিঙ্গেলের সিরিয়ালে যাবে, নাকি মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ এই সিরিয়ালে যাবে? আবারও একই টেকনিক, সেটা হলো আমাদের কোন টেকনিক ছিল? এই যে স্টেপ 3 তে আমরা যেটা দেখেছিলাম, যেই বর্ণটার সিরিয়াল আগে, অল্প প্রাণের মধ্যে রয়েছে অ, আর মহাপ্রাণের শুরুতে আছে ম। দেখো, অ এর সিরিয়াল ম এর আগে, তাই অল্প প্রাণ আগে মহাপ্রাণ পরে, অল্প প্রাণ আগে মহাপ্রাণ পরে। ক্লিয়ার? বুঝছি। সিঙ্গেল মিঙ্গেল প্রসেসে আমরা নিনজা টেকনিকের মাধ্যমে শিখে ফেললাম কিভাবে আমরা অঘোষ ঘোষ এগুলো নির্ণয় করতে পারি। অলরাইট, ঠিক আছে।
এইবার যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা একটু করে ফেলো, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। ইয়েস। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, নাদিয়া সুলতানা বলেছে ভাইয়া নির্মিতির সাজেশন দিয়ে দিব, নাদিয়া সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন কি আছে? দিব নাদিয়া বাবা, এতবার একই কমেন্ট করেছো, সাজেশন দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমরা খুব মজায় মজায় তিনটা পরিচ্ছেদ শেষ করে ফেললাম: পরিচ্ছেদ 5, পরিচ্ছেদ 6 এবং পরিচ্ছেদ 7। ধ্বনীয় বর্ণ, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখন আমরা কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের টেস্ট এক্সামের আগে যতটুকু দরকার আমরা ততটুকুই তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব। কিন্তু আমাদের টার্গেট তোমাদেরকে এসএসসি পরীক্ষায় শুধু এ প্লাস পাওয়ানো, গোল্ডেন পাওয়ানোতে না, সর্বোচ্চ নম্বর যাতে তোমরা অর্জন করতে পারো সেইভাবে তোমাদেরকে প্রিপেয়ার করতে আমরা চাই। আমি নিজে যখন 2013 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমি ঢাকা বোর্ডে 38তম হয়েছিলাম। এর আগে আমার কিন্তু প্রি টেস্টে আমি এক বিষয়ে ফেল করেছিলাম। তো এখন কথা হচ্ছে, এই যে প্রি টেস্টে এক বিষয়ে ফেল থেকে ঢাকা বোর্ডে 38তম হওয়া, এই জার্নিটা কেমন ছিল? আমাদের সময় তো এরকম কোনো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা ইত্যাদি কিছু ছিল না, বাট আমি সেই বয়সে ফিগার আউট করেছিলাম আসলে কিভাবে পড়ালেখা করলে, কিভাবে কোন জায়গায় কতটুকু ফোকাস করলে, কিভাবে কি করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। আমি সেই টিপস এন্ড ট্রিক্স সাজেশনগুলোই তোমাদেরকে শিখাতে চাই, দেখাই কোথা থেকে তোমরা এটা শিখতে পারবা। সো আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স রয়েছে, আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে 10ms.com লিখবো। 10ms মানে হচ্ছে 10minuteschool.com লিখে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে গেলে আমরা উপরে দেখবো বেশ কয়েকটা বাটন আছে। উপরে দেখবো বেশ কয়েকটা বাটন আছে, ক্লাস 6 to 12, স্কিলস, ভর্তি পরীক্ষা। তোমরা তো আসলে দশম শ্রেণীর শিক্ষার্থী, তো দশম শ্রেণীতে ক্লিক করো। দশম শ্রেণীতে ক্লিক করার পরে তুমি দেখবা সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য এখানে কোর্স আছে। এগুলোতে তুমি টাকা দিয়ে ভর্তি হতে পারো। তাহলে একদম বোর্ড স্ট্যান্ডার্ড কিভাবে করবা সেভাবে তোমাদেরকে আমি পড়াবো। এই কোর্সগুলোর লিংক আমার এই ভিডিওটার পিন্ড কমেন্টেও দেওয়া আছে। আর তুমি চাইলে নিচে আমাদের কিছু ফ্রি কোর্স আছে, মূলত যেমন এইটা, দশম শ্রেণীর দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা প্রস্তুতি প্লাস ওয়ান শট ফ্রি কোর্স, এসএসসি 2026 ব্যাচ। এখানেও ফ্রিতে ভর্তি হলে ক্লিক করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম, আমরা আমাদের মনে করো বিজ্ঞান বিভাগ, এইখানে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলাম। তারপর আমার একটা প্রোমো কোড আছে, দেখি, ফারহান এসএসসি 26। ওকে, ফারহান এসএসসি 26। ইয়াস, দেখো প্রোমো কোডটা দিলে 500 টাকা ডিসকাউন্ট আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 2700 টাকায় সায়েন্সের যতগুলো সাবজেক্ট তোমার দরকার সবগুলো সাবজেক্ট আমরা একদম জিরো থেকে তোমাকে হিরো বানানোর প্ল্যানটা নিয়ে তোমাকে রেডি করে দিচ্ছি। আমাদের লাইভ ক্লাস থাকবে, এক্সাম থাকবে, লিডার বোর্ড থাকবে, মডেল টেস্ট থাকবে। অর্থাৎ যা কিছু তোমাদের দরকার সবকিছু আমরা তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে সলভ করে দিব। রাইট? ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনশটটা এবার অফ করি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা লিখে জানাও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা লিখে তোমরা ক্লাস রিভিউ দিবা SSC 26 সুপার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে, যাতে করে অন্য বন্ধু তোমাদের যারা আজকে ক্লাসে জয়েন করেনি, ফাঁকিবাজি করেছে কিংবা ঘুমিয়েছে, তারাও যাতে জানতে পারে আজকে কত ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস হয়ে গেল। সো আজকের ক্লাসটা কেমন লাগলো এটা তোমরা লিখে জানাবা কোথায়? SSC 26 সুপার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে। ওকে, আহ নাসিম বলেছে এনরোল ডান, ভেরি গুড। জালাল বলছে অলরেডি এনরোলড। বাহ, চমৎকার। আচ্ছা, নাদিয়া বলেছে ভাই আমি কুমিল্লা বোর্ড থেকে বলছি, সাজেশনটা দিয়েন। অবশ্যই কুমিল্লা বোর্ডের জন্য আমরা সাজেশন রেডি করে ফেলবো। এনরোলমেন্ট ডান, নীলু বলেছে ফ্যান্টাস্টিক। ঠিক আছে,
সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা লিখে তোমরা শেয়ার করবে আমাদের সাথে SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এরকমই ইম্পর্টেন্ট সব টপিকের নিনজা টেকনিক নিয়ে, যাতে করে খুব সহজেই তোমরা এক একটা টপিক পানির মতো সহজ করে বুঝতে পারো এবং পরীক্ষায় ফাটাফাটি একটা রেজাল্ট করতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।